হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গতকালকে সন্ধেবেলাতে যখন আমার জন্য এক কাপ চা বানাতে এলাম, তখনই তো দইটা পেতেছিলাম, সুন্দরভাবে বসে গেছে। আর বসবে নাটাই বা কেন বলো তো? যে মাত্রায় গরমটা পড়েছে, দই এমনিতেই খুব সুন্দরভাবে বসে যাবে। যখন গরমের ভাবটা কম থাকে তখন একটু গরম জল করে নিয়ে সেই জলটাকে আমি হটপটের মধ্যে দিয়ে তারপরে দই বসাতাম। কিন্তু এখন বাইরের যা তাপমাত্রা, কোনো কিছুরই সাহায্য লাগবে না, নিজে থেকেই সুন্দরভাবে দই বসে যাবে। তো দইটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, দিয়ে কাউন্টার টপটা ভালো করে মুছে নিলাম। আর গতকালকে যে 5টা রুটি করেছিলাম, আমরা তো গতকালের ডিনারে নুডলস খেয়েছিলাম, তো 5টা রুটিই রয়ে গিয়েছিল। তো সেই আলু ভাজার যে কড়াইটা ছিল, ওই কড়াইয়ের মধ্যে 2টো রুটি নিয়ে একটুখানি তেল দিয়ে এপিটোপিট করে মাম্মামকে ভেজে দিলাম। আলু ভাজাটা গরম করে নিলাম, মাম্মামকে আলু ভাজা দিয়ে রুটি দিয়ে 2টো আম কেটে দিলাম। ও তো খাওয়া দাওয়া করে আবার কলেজ বেরিয়ে যাবে। এই সময়তে মাম্মাম ঘরে বসে রুটি খাচ্ছে, আর আমি চাল টাল ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। সকালে জলখাবার বলো, দুপুরের জন্য বলো, একেবারেই তো আমি ভাতটা করে নিই। আর ভাত যা থাকে সকালবেলা জলখাবারের পরে সেটাকে হটপটে ভরে রেখে দিই, দুপুরবেলা যাতে ভাতটা গরম থাকে। আলু সিদ্ধ দিয়ে আজকে ভাতটা বসাচ্ছি, ডিম সিদ্ধ আর করব না। বাবুকে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত দিয়ে দেবো, আর যেটুকুনি আলু ভাজা আছে ওই আলু ভাজা দিয়ে আমি 2টো ভাত খেয়ে নেব। আজকে মাম্মামার টিফিন নেয়নি, বলল তাড়াতাড়ি চলে আসবে। বিশেষ 1টা কি 2টো ক্লাস আছে, যে কারণে যেতে লাগছে, না হলে বলছে এই গরমের মধ্যে আজকে না গেলেও চলতো। এই মুহূর্তে মাম্মাম বেরিয়ে গেছে, আর বাবু ওকে স্টেশনে ছেড়ে দিয়ে চলে এসেছে। 9:30 পৌনে 10টা মতো বাজে। বাবুকে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভালো করে ভাতটা মেখে দিচ্ছি, কিন্তু ভাতটা যে পরিমাণ গরম, হাত দিয়ে মাখতে একটুখানি অসুবিধাই হচ্ছিল। হাতা দিয়ে কোনো রকমে আলুগুলোকে চেপে চেপে দিয়ে ভাতটা মেখে দিলাম, আর আমি আলু ভাজা দিয়ে ভাত দিয়ে ঘি দিয়ে নিলাম। জলখাবার খাওয়া হয়ে গেছে, বাবুও বেরিয়ে গেছে, মেয়ে বেরিয়ে গেছে। এবারে শান্তি মনে ঘরের কাজটা করতে পারবো। ঘরে সবাই থাকলে পরে তখন এই কথা সেই কথা, গল্প গুজব, এটা দাও ওটা দাও, এখানে আসো ওখানে আসো, একবার মেয়ে ডাকবে একবার ও ডাকবে, এই করতে করতে কোনো কাজটাই ঠিক মতো হয় না। সকালবেলাতে এই আমি অপেক্ষা করি ওরা দুজনে নিজেদের কাজে বেরিয়ে গেলে পরে তারপরে আমি আমার কাজগুলো শান্তি করে করতে পারবো। ফ্রিজ থেকে মাছ বার করে বরফ ছাড়ানোর জন্য জলে দিয়ে রেখেছি, দিয়ে জলখাবারে যে বাসনগুলো ছিল সমস্ত বাসন নিয়ে ডিশওয়াশারে দিয়ে ঘরে চলে এসেছি। এবার ঘরটা পরিষ্কার করব। আজকে 2টো চাদরই বদলে ফেলবো। আমি তো তোমাদেরকে বলেইছি না, গরমের সময়তে আমি খুব ঘন ঘন চাদর পাল্টাই, ভিতরেরটা ওপরেরটা সবটাই তাই করি। খুব বেশি দিন একটা চাদরের ওপরে শুতে বসতে আমার ভালো লাগে না। মাঝে মধ্যে চাদর বদলে পরিষ্কার চাদরে শুতে বসতে কিন্তু আমার বেশ ভালো লাগে। সেই কারণে আজকে চাদরটা না তুলেই ওপর থেকেই খাটটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। এবারে টিভির নিচের র্যাকটা, যে কটা শোপিস আছে সেই কটা শোপিস, আলমারিটা, ড্রেসিং টেবিলটা, সবটা একে একে মুছে পরিষ্কার করে নেব। প্রতিদিন প্রত্যেকটা জায়গা মোছামুছি না করলেও আমার কিন্তু প্রত্যেকটা জায়গা ঝকঝকে থাকে। একই জায়গায় প্রতিদিন পরিষ্কার করাটা আমার কাছে বড্ড বেশি বোকামি বলে মনে হয়। কার হাতে অত সময় আছে বলো? সেই কারণে দেখে দেখে যে জায়গাটাতে যেরকমভাবে পরিষ্কার করার দরকার আমি সেটাই করি। এই সময়তে টিভির পাশে যে সুইচ বোর্ডটা আছে, তারপরে যে সুইচের ওপরগুলো, ওগুলো কিন্তু বেশ নোংরা ধরে। সমস্ত কিছু তারগুলো রয়েছে, সবটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি সব সময়তে যখন যে জায়গাটাতে হাত দিই তখন সেই জায়গাটা ভালো করে সময় নিয়ে পরিষ্কার করি, যাতে পরের দিনকে আবার হাত না লাগালেও চলে যায়। হ্যাঁ, রাস্তার ধারে বাড়ি, ধুলোর প্রকোপ অবশ্যই বেশি, সেই কারণে চারিদিকটা খুব ঘন ঘনই আমাকে পরিষ্কার করতে লাগে। আর পরিষ্কার না করলেই নোংরার মধ্যে তো নিজেকেই বাস করতে লাগে। সেটা যেমন অস্বাস্থ্যকর, আর তেমনি ঘরের মধ্যে অবশ্যই নেগেটিভিটি ছড়ায়। পজিটিভ মাইন্ড নিয়ে প্রত্যেকটা কাজ যখন তুমি করবে, দেখবে
কাজ করতেও একটা রুচি আসে। আর দিনের শেষে যখন ঘরদোরগুলো পরিষ্কার ঝকঝকে দেখবে, তখন সেই ঘরের মধ্যে থাকতেও যেন মনটা শান্তি লাগে। বাইরে থেকে কোথাও এসে ঘরের মধ্যে ঢোকার পরেই যদি দেখো ঘরের বিছানাটা অগোছালো হয়ে আছে, দেখবে মনটা খারাপ হয়ে যায়। এটাই কিন্তু নেগেটিভিটি। কিন্তু যদি ঘরে এসে দেখো জায়গার জিনিসটা জায়গায় রয়েছে, যেটুকুনি তোমার ঘরে জিনিস আছে প্রতিটা জিনিস সুন্দরভাবে সাজানো গোছানো, সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তবে কিন্তু সেই ঘরটার মধ্যে মনটা টিকবে, মনটা আমার শান্তি পাবে। আর আমি যেখানে নিজে হাতে সব কিছু পরিষ্কার করছি, আমার দায়িত্ব তো বটেই সব দিকটা খেয়াল রাখা, তাই না? আজকে চাদর দুটো কাচতে দেবো বলেই কিন্তু চাদর পাতা অবস্থাতে খাটটা আমি পরিষ্কার করলাম। যেটুকুনি যা ধুলো পড়ার চাদরের ওপরে পড়লো। ভিতরে যে চাদরটা পাতা থাকে, আমরা তো রাত্রিবেলাতে ওই চাদরটার ওপরে শুই, আর সারাদিন ওপরে আরেকটা চাদর দিয়ে ভিতরের চাদরটাকে ঢাকা থাকে। সারাদিন বিছানার ওপরে যে চাদরের ওপরে শোয়া বসা হয়, তার উপরে রাত্রিবেলায় শুতে একদম ভালো লাগে না। সেই জন্য ওটাকে তুলে ভাঁজ করে রেখে দিই, ভিতরে একদম পরিষ্কার চাদরটাতে আমরা শুই। আজকে চেঞ্জ করব জানা সত্ত্বেও আমি সকালবেলাতে কিন্তু ওপরের চাদরটা পেতে দিয়েছিলাম, কারণ আমার মনে হয় যে হঠাৎ করে কেউ যদি চলে আসে, তখন বিছানাটার ওই অবস্থা দেখলে আমি পড়ে যাব লজ্জাতে। সেই কারণেই চাদর চেঞ্জ করি বা যাই করি না কেন, সকালবেলায় উঠে ঘরটা মোটামুটি একটু হলেও রেডি করে রেখে দিই, মানে যে কোনো সিচুয়েশনে আমাকে যাতে লজ্জায় পড়তে না হয়। আমার যদি একটা বসবার ঘর থাকতো, ড্রয়িং রুম থাকতো, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হতো না। ঘর বলতে এই বড় ঘর একটাই, আর মামামের জায়গাটা তো দেখেছই, বড়ই ছোট। তো মানুষজন এলে পরে বসতে দেওয়ার মতো আর সেরকম কোনো জায়গা নেই। সেই কারণেই আমার এই দুটো ঘর, ছাদ, রান্নাঘর সব সময়তে আমি টিপটপ রাখার চেষ্টা করি। তার থেকে বড় কথা, নিজেও থাকি, নিজেরও মন মেজাজটা ভালো থাকে চারিদিকে গোছানো থাকলে। সারাদিন পরিশ্রম করবো এই সংসারের জন্য, দিন শেষে যদি এই সংসারের মাঝে নিজেই খারাপ থাকি, তাহলে এত পরিশ্রম করে লাভটাই বা কী আছে? সেই কারণে নিজেকে ভালো রাখার জন্যেই আমি বলতে পারো ঘরের কাজে সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখি। সাজানো গোছানো সংসার কিন্তু সবার প্রিয়। সবাই চেষ্টা করে নিজের ঘরদোরকে সুন্দর করে সাজিয়ে রাখতে। হ্যাঁ, অবশ্যই তার জন্য সামর্থ্যের প্রয়োজন আছে বই কি। যে যার সামর্থ্য অনুযায়ী নিজের ঘর বারান্দাকে সাজায়। আমারও খুব শখ ছিল জানো তো, আমার 3 তলাটাতে একটু গাছগাছালি দিয়ে সাজাই। অনেকবার করে নার্সারি থেকে ইনডোর প্ল্যান্টস কিনে নিয়ে এসে রেখেছি। টিভির নিচে বা যে কটা কর্নার আছে, সমস্ত কর্নারে সুন্দর সুন্দর ভাস কিনে তার মধ্যে গাছগুলো রেখেছি। কিন্তু আমার 3 তলাটাতে এতটা গরম, গাছগুলো শুকিয়ে যায়, বাঁচাতে পারি না। একমাত্র মানি প্ল্যান্ট ছাড়া আমার 3 তলাতে কোনো গাছ থাকে না। কিছুদিন আগেও নার্সারি থেকে বাবু একটা সুন্দর পাতাবাহারি গাছ পেয়েছিল, নিয়ে এসেছিল। ওপরে কয়েকদিন রাখা মাত্রই একদম সবুজ গাছটা আস্তে আস্তে পাতাগুলো হলদেটে হতে থাকলো। সেই গাছটাকে নিয়ে গিয়ে আমাদের একতলার রকে রাখা রয়েছে। গাছটা আবার সুন্দরভাবে তরতাজা হয়ে রয়েছে। চতুর্দিক থেকে রোদ পড়ে তো 3 তলাটাতে এতটা বেশি গরম, গাছগুলো এইখানে ঠিকঠাক মতো বাঁচে না। তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। বিছানার চাদর দুটো বদলে ফেললাম, আর যেটুকুনি ডাস্টিংয়ের কাজ ছিল সবটা করে নিয়েছি। এইবারে হালকা হাতে ঘরটা একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। যদিও সকালবেলাতে ঘর ঝাড় দেওয়া মোছা ছিল, তাও ধুলো টুলো পড়েছে তো সেই জন্য একবার ঝাড় দিয়ে নিলাম। আর চাদরগুলো ওয়াশিং মেশিনে দিতে গিয়ে দেখি ওয়াশিং মেশিনে অলরেডি জামা কাপড় দেওয়া হয়েছে কালকে। আমি সেটা ভুলেই গিয়েছিলাম। আজকে ওয়াশিং মেশিনটা চালাবো, চালিয়ে ওগুলো কাছাকাছি হলে পরে চাদরগুলো কালকে কাচবো। তো চলে এলাম রান্নাঘরে, দুপুরে রান্নাবান্না হবে। আর ঘরটা পরিষ্কার করতে যাওয়ার আগে মাছটা তো জলে ভেজানো ছিল, উচ্ছেটাও কেটে রেখে দিয়ে গিয়েছিলাম। উচ্ছেটা ধুয়ে নিলাম। দুপুরবেলাতে আজকে বানাবো উচ্ছে পেঁয়াজ ভাজা আর দই কাতলা। উচ্ছেগুলোকে কেটে নিয়ে বীজগুলোকে সমস্ত বের করে ফেলে দিয়েছি। আর আলু ভাজার যে কড়াইটা আছে ওর মধ্যেই আজকে দই কাতলা আর উচ্ছে পেঁয়াজ ভাজাটা করে নিয়ে তারপরে কড়াইটা মাজতে দেব। তো চলো ঝটপট করে রান্নাটা সারি।
খুব একটা বেশি বেলা কিন্তু এখনও হয়নি, 10:30 11টা মতো হয়তো বা বাজে। মামামের ঘরে আজকে আর কোনো রকম ডাস্টিংয়ের প্রয়োজন নেই, সবটা দেখে এসেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর ঘুম থেকে ওঠার পরে তো বিছানাটা তুলে দেয়, পরে আমি চাদরটা একবার ঝেড়ে টেরে টান টান করে দিই, সেটা করে রেখে দিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার উচ্ছে পেঁয়াজ ভাজা করা হয়ে গেছে, কাতলা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর মশলার মধ্যে এখানে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, সবটা দিয়ে কড়াইতে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে, ঘরে পাতা দই ছিল সেটা ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। লবণ হলুদ তো দিতেই লাগবে। আর এই মশলাটা না কষিয়েই তার মধ্যে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে রাখবো, অল্প আঁচেই মশলাটা নিজে থেকেই কষে গিয়ে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, এই 3টে মশলা আমি কলে পিষিয়ে নিয়ে তারপরেই ঘরে ব্যবহার করি। প্যাকেট মশলাগুলো আগে ব্যবহার করতাম, এই গুঁড়ো মশলা। তারপরে জবের থেকে আমি খোঁজ পেয়েছি এরকম আমার বাড়ির কাছাকাছি কলে ভাঙায়, তারপর থেকেই আমি গোটা জিরে, ধনে আর হলুদ কিনে ওই কলে দিয়ে আসি, ওরা ভাঙিয়ে আমাকে সময় মতো দিয়ে দেয়। তো বর্ষা হলো কয়েকটা দিন, সেই কারণে জিরের গুঁড়োটাকে নিয়ে একটুখানি রোদে দিয়ে দিচ্ছি। বাইরে যে মাত্রাতে গরম রয়েছে সেই কারণে বাবুর কাজকর্ম হয়ে গেছে বলে ও বাড়িতে চলে এসেছে। ও আবার রান্নাঘরে লেবুর শরবত বানাচ্ছে আমার আর মামামের জন্য। বাড়িতে আসার আরেকটা কারণ হচ্ছে আমার বিছানাতে 2টো তোষক ছিল, একটা তোষক একদমই খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য ওই বালিশ তোষক বানায় যারা, তাদের একজনকে বাবু ডেকেছে বাড়িতে তোষকটা বানিয়ে দেবার জন্য। সেই কারণেই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, কারণ 3 তলা থেকে তোষকটা নামিয়ে নিয়ে যেতে হবে, তারপরে মাপ ঝোঁকের ব্যাপার আছে, তুলো কাপড় সবটাই ওজন করে নেওয়ার, একটা জিনিসগুলো দেখে নেওয়ার ব্যাপার আছে। আর আমি তো 3 তলা থেকে 1 তলায় গিয়ে এইসব কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, সেই কারণেই ওর আজকে বাড়িতে আসা। আর বললো আমার কাজকর্মগুলো মিটেও গেছে, তাই আমি তাড়াতাড়ি চলেও এসেছি। নুন চিনিটা গ্লাসে গুলতে গুলতে তোষক বানাবার ওই ভদ্রলোক এসে বাবুকে ওপর থেকে যেই ডাকলো, তা বাবু নিচে গেছে, কারণ ওই তুলোটা ওজন করবে, কাপড়ের যে কোয়ালিটিটা আছে সেটা দেখবে। আমাকে বলে গেল যে ঠান্ডা জলটা মিশিয়ে নাও, তো ঠান্ডা জল মিশিয়ে নিয়ে আমি ঘরে বসে বসে ওটা খাচ্ছি। আর মামামের যে গ্লাসটা ওটা আমি ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আমার মাছটা হচ্ছে, এটা হতে একটুখানি সময় লাগে। মশলাটাকে আগে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিলে সেটা একরকম, মাছ সমেত মশলা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কম আঁচে রেখে দিই, সেই কারণে একটু সময় লাগে। দুপুর 1:45 মতো বাজে, মাম্মাম বাড়ি ফিরে আসছে। আর নিচে যে বালিশ তোষক বানান যে দাদা, ওই দাদা এখনও নিচে কাজ করছেন। আমি কিছুক্ষণ আগে অবধি দেখলাম তুলোগুলো এখানে বসে অনেকক্ষণ ধরে ভালো করে পিটালো, আর ওই কাপড়টা মাপটা করে নিয়ে কাপড়টাও সেলাই করলো। এরপরে মনে হয় এই তুলোগুলো নিয়ে গিয়ে আমাদের নিচে যে বড় দালান আছে সেইখানে বসে বসে তুলো ভরে আর বাকি কাজটা করবে। তো যাই হোক, 1:45 মতো বাজে, মেয়ে চলে এসেছে। এবারে 3 জনে দুপুরের খাবারটা আমরা একসাথে খেয়ে নেব। বাবু ওয়েট করছিল যে আজকে যখন মাম্মাম তাড়াতাড়ি ফিরবে তো দুপুরের খাবারটা একসাথেই খাবো। অন্যদিনকে ও যেদিনকে কলেজ যায় আমি আর বাবু একসাথেই দুপুরের খাবারটা খাই। আর মাম্মামের আস্তে আস্তে তো 4:30, কোনোদিনও 5টা, 5:30, ওর টাইমের কোনো ঠিক থাকে না। তো চলো, ওকে যে শরবতটা বানানো ছিল ঠান্ডা জল দিয়ে ওকে শরবতটা দিলাম, ও একটু খেয়ে দিয়ে নিয়ে ফ্রেশ হোক। আর এই যে দেখো জিরের গুঁড়োটাতে বেশ সুন্দর রোদ পাচ্ছে। 2টো মতো বাজে, দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতটাকে তো হটপটেই রেখে দিয়েছিলাম, ভাতের সাথে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে স্যালাড বানিয়েছি, আর উচ্ছে পেঁয়াজ ভাজা রয়েছে, আর সাথে আছে দই কাতলা। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এতক্ষণ অবধি আমার ভিডিওটি দেখলে, তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা যারা অলরেডি কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।